হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা দেখব ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি। তো ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটিটা আমরা এর আগেও কিন্তু কভার করেছি, কিন্তু আজকে আমরা অন্য দিক থেকে কভার করব। আর যে জিনিসগুলো নতুন নতুন জিনিস কিন্তু ইনকর্পোরেট হচ্ছে, তো সেই জিনিসগুলো, সেই ডাইমেনশনগুলো কভার করব আমরা। তো এই আর্টিকেলটা আজকে দ্য হিন্দু নিউজ পেপার এসেছিল, ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি অ্যামিড কনফ্লিক্টস। আমরা জানি রিসেন্টলি বিশ্ব জুড়ে কনফ্লিক্ট হচ্ছে। ফার্স্টে আমাদের শুরু হলো রাশিয়া ইউক্রেন ওয়ার। তারপরে আমরা দেখলাম যে ইরানের সাথে যখন ইউএস এর কনফ্লিক্ট হচ্ছে, সেখান থেকে আরও যে আমাদের এনার্জি সিকিউরিটিটা বেশি কিন্তু কোশ্চেনে চলে এসছে, এনার্জি ক্রাইসিসে দেখা দিচ্ছে। তো সেটা নিয়েই আমাদের এই আর্টিকেল। এটা ইউপিএসসি দিক থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা জিএস3 ইকোনমি পার্ট। তো আমরা যদি কনটেক্সটটা দেখি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে ওয়েস্ট এশিয়া এবং রাশিয়া ইউক্রেন ওয়ার আমাদেরকে এই এনার্জি সিকিউরিটির কথা ভাবতে কিন্তু বাধ্য করছে। সাপ্লাই চেইনস যাতে ঠিক থাকে, সেই দিকে কিন্তু আমাদের ভাবতে মজবুর করে দিচ্ছে। যদি দেখি নেক্সট পয়েন্ট, যে ইভলভিং প্যারাডিগম অফ এনার্জি সিকিউরিটি, যে এনার্জি সিকিউরিটিতে কি কি নতুন নতুন ডাইমেনশনস ক্রিয়েট হয়েছে, নতুন নতুন ইস্যুস ক্রিয়েট হয়েছে, সেটা যদি দেখি, দেখবো যে ফ্রম চিপ অয়েল টু স্ট্রং বাফার্স। এরকম আগে সবার টার্গেট ছিল যে কত সস্তাতে আমরা অয়েল পাবো, চিপ অয়েল কত সস্তাতে পাবো। কিন্তু এখন হচ্ছে কি, চিপ অয়েল তো পরের জিনিস, আগে তো অয়েল থাকবে, তারপরে তো চিপ অয়েল। দ্যাটস ওয়াই এখন সিকিউরিটিটা সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। এর দাম বেশি লাগুক যাক, বাট অয়েলটা যেন দেশে, অয়েলের যোগানটা যেন বজায় থাকে। কারণ অয়েল যদি না থাকে, দেশের ইকোনমি কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা জানি আমাদের সমস্ত বেশিরভাগ কমার্শিয়াল ভেহিকেল, কমার্শিয়াল গাড়ি, ট্রাক, যেগুলো করে আমাদের পুরো দেশের গুডস, ম্যানুফ্যাকচারিং আইটেমস, এগুলো যে ট্রান্সপোর্ট হয়, দেন এনার্জি, ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু অনেকটাই অয়েল নির্ভর। তো সেহেতু যদি অয়েলের সাপ্লাই না থাকে, তখন চিপ অয়েল নিয়েও বা কি করব? মানে চিপ অয়েল দিকে যদি থাকি, অয়েলই নেই, তো আল্টিমেটলি তো কোনো লাভ নেই। সেহেতু যদি দাম বেশিও হয়, বাট অয়েলটা চাই, সাপ্লাইটা যেন মেইনটেইন থাকে। ডাইভার্সিফিকেশন অ্যান্ড পাওয়ার চয়েস। ডাইভার্সিফিকেশন অ্যান্ড পাওয়ার চয়েস বলছে কি কি এভলভিং প্যারাডিগাম, তো কি কি নিউ নিউ চেঞ্জেস এসছে। তো আমরা যদি দেখি যে আগে একটা জায়গায় কনসেন্ট্রেট ছিল, যেমন কি গালফ থেকেই যত এনার্জি এক্সপোর্ট হতো। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যে কি ওটা কিন্তু ডাইভার্সিফাই হয়েছে বিভিন্ন দেশের মধ্যে। যেমন আমরাই, ভারতবর্ষ কিন্তু আগে ইন্ডিয়া, রাশিয়া থেকে অতটা এনার্জি পারচেস করতো না। কিন্তু রিসেন্ট কনফ্লিক্টে দেখা গেল যে এনার্জি রাশিয়া থেকে যদি নিই, কম্পারেটিভলি আমাদের সস্তা পড়ছে। তো আমরা কিন্তু রাশিয়ার অপশনটাকে অপ্ট করেছিলাম। তো ফ্র্যাজাইলিটি অফ সি লেন্স, তো ফ্র্যাজিলিটি অফ সি লেন্স কি? আমরা জানি যে আহ, হরমুজ, স্ট্রেট অফ হরমুজ, ওখানটায় কি হলো? স্ট্রেট অফ এ মানদেব, তো ওটা কোথায়? ওটা হচ্ছে রেড সিতে। তো এরকম করে কিন্তু অনেকগুলো যে সি লেনগুলো কিন্তু ইম্প্যাক্ট করছে, কজ লোকাল কনফ্লিক্টগুলো, লোকাল কনফ্লিক্টগুলো কি করছে, পুরো ইন্টারন্যাশনাল ট্রেডে ইম্প্যাক্ট করছে। তো সি লেন্স কিন্তু ইম্প্যাক্ট হওয়া মানে পুরো ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু বন্ধ হওয়া। এনার্জি এজ এ শিল্ড ফর দ্য ইকোনমি। কিভাবে? এখন আমাদের দেশে কিন্তু পেট্রোলের দাম বাড়েনি। এইটাই যদি আমরা দেখি যে আমাদের আশেপাশের দেশগুলোতে, কান্ট্রিগুলোতে কিন্তু পেট্রোলের দাম বেড়েছে, এবং চীনে, পাকিস্তান, ইউএসএ, এগুলো পেট্রোলের দাম কিন্তু বেড়েছে, মানে তেলের দাম, অয়েলের দাম বেড়েছে। এর ফলে কি হচ্ছে কি, সেখানকার ইকোনমিতে ইনফ্লেশন বাড়ছে। বাট আমাদের এখনো পর্যন্ত কিন্তু অয়েলের দাম বাড়ানো হয়নি। তার ফলে কি হচ্ছে কি, এখনো কিন্তু আমাদের ইকোনমিতে ইনফ্লেশন কিন্তু অতটা প্রভাব ফেলেনি। এবার যদি দেখি গ্লোবাল এনার্জি মার্কেট অ্যান্ড ব্রেকডাউন অফ দ্য ওল্ড অর্ডার। ওল্ড অর্ডারে কি কি ছিল এবং সেগুলো কি ব্রেকডাউন হচ্ছে, সেটা আমরা দেখে নেব। ওল্ড অর্ডার কি ছিল দেখো, ফ্রম পাইপলাইন টু সি রুটস। আগে কি ছিল, যে পাইপলাইন থাকলে সব থেকে সিকিউরড অয়েল আসবে। তাহলে তো রাশিয়া ইউক্রেনের ওয়ারের সময়তে রাশিয়া থেকে তো ইউরোপে খুব মানে ভালোভাবেই তো অয়েল গ্যাস আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। কারণ আমরা দেখেছি যে অনেকগুলো ইন্টারন্যাশনাল পাইপলাইন্সে কিন্তু বাস্ট হয়েছিল, বা ভেঙে গেছিল, কেটে গেছিল, স্যাবোটাজ করা হয়েছিল। তো ওটাই তো, সেখান থেকে দেখা গেল যে পাইপলাইনে ভরসা করলে হবে না। আলটিমেটলি সে কিন্তু সি রুটে ফিরে যেতে হচ্ছে, মানে অয়েল বা গ্যাস ট্যাঙ্কার করে কিন্তু সেগুলো এক্সপোর্ট হচ্ছে। সিকিউরিটি ওভার সেভিংস। আমরা যেটা বলছিলাম যে সেভিংস কি, যেটা চিপ অয়েল যদি আমরা
প্রকিউর করি সেক্ষেত্রে সেভিংস হবে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যদি আমাদের দেশে অয়েলই না পৌঁছাতে পারে তাহলে কিসের সিকিউরিটি? তার জন্য এনার্জি সোর্সের ডাইভার্সিফিকেশনস কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বারবার বলে আসছে এবং আমরা তাই করেছি। আমরা শুধু অয়েল কিন্তু ১টা ২০০ দেশের থেকে কিনি না। আমরা অয়েল অনেকগুলো মেনি কান্ট্রিজ থেকে পারচেজ করি। সেখানে আফ্রিকার থেকেও করি। আফ্রিকার থেকে কোথা থেকে করি? কোয়েশ্চেন আসবে আফ্রিকার কোন দেশ থেকে করি? আফ্রিকা দেখো যদি তুমি যে নাইজেরিয়া, নাইজেরিয়া ইন্ডিয়া রিলেশনস দেখি তো নাইজেরিয়া থেকে কিন্তু আমরা প্রচুর মাত্রায় কিন্তু আম আ অয়েল কিনি। ঠিক আছে? তার সাথে কি আছে? আমরা যদি বলি আম কানাডা থেকে আমাদের এনার্জির প্রকিউরমেন্ট এর কথা চলছে। ইউএসএ থেকে আমরা অয়েল নিই। আমরা রাশিয়া থেকে অয়েল নিই। আমরা ওয়েস্ট এশিয়া থেকে অয়েল নিচ্ছি। তো আমরা যে এনার্জি যে ডাইভার্সিফিকেশনস টা করেছি সেটাই কিন্তু এখন সময়ের প্রয়োজন। সেটাই বলেছে যে ব্রেকডাউন অফ দ্য ওল্ড অর্ডার। ১ম এ কি ছিল? সেভিংস ছিল। কিন্তু এখন সেভিংস না এনার্জি সিকিউরিটি। দ্য পাওয়ার অফ অপশনালিটি তার মানে অপশন থাকা দরকার। শুধু যে আমরা গালফ থেকে নেব তাহলে না। তাহলে গালফে যখন ডিস্টার্বেন্স হবে যেমন এখন লোকাল কনফ্লিক্ট চলছে, সেক্ষেত্রে কিন্তু পুরো দুনিয়া সাফার করবে, আমাদের ইকোনমি সাফার করবে। তার জন্য শুধু আমরা ওয়েস্ট এশিয়া থেকে নিচ্ছি না এনার্জি, আমরা আফ্রিকা থেকেও নিচ্ছি, আমরা ইউরোপ থেকেও নিচ্ছি। ইউরোপ বলতে আমরা রাশিয়াকে ধরলাম, রাশিয়া থেকে নিচ্ছি, আমরা ইউএসএ থেকেও নিচ্ছি। ইউরোপ স্ট্র্যাটেজিক পাইভট কি? ইউরোপ আগে বেশিরভাগ যে গ্যাস সেটা কোথা থেকে আসতো? পাইপলাইনের থ্রুতে রাশিয়া থেকে আসতো। চিপ রাশিয়ান গ্যাস। কিন্তু সেটা এখন কমে কিন্তু 20% কমে গেছে তাদের ডিমান্ড। কারণ রাশিয়া থেকে কিন্তু সেই চিপ গ্যাস আসছে না। তারা কিন্তু ডাইভার্সিফাই করেছে। তারা ওয়েস্ট এশিয়া থেকে কিনছে আর অন্যান্য দেশ থেকে তারা প্রকিউর করছে। ইভেন আমেরিকা থেকেও করছে। নিউ গ্রিন ভালনারেবিলিটিস মানে কি? গ্রিন এ আবার ভালনারেবিলিটিস কিভাবে আসছে? আমরা অয়েলের জন্য ডিপেন্ডেন্ট হচ্ছি, তো আমাদের গ্রিন হওয়া উচিত। কিন্তু গ্রিন এ গেলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন এ যে ব্যাটারি আছে, যে টেকনোলজিস আছে সেগুলো কিন্তু যে কাঁচামাল যেটাকে বলি, যেটাকে র মেটেরিয়াল বলি, র মেটেরিয়ালও কিন্তু চায়না কন্ট্রোলড। তার ফলে কি হচ্ছে কি? গ্রিন সেক্টরেও যদি যায় সেখানেও কিন্তু আমরা ভালনারেবল হয়ে যাচ্ছি। দেন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। দেখো এনার্জি সিকিউরিটিতে গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভস নিয়েছে? আমরা জানি যখন হরমুজকে ব্লক করা হয়েছে ইরান দিয়ে, তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট অপারেশন সংকল্পের আন্ডারে ইন্ডিয়ান নেভি এসকর্ট করে আমাদের ট্যাঙ্কার গুলোকে নিয়ে এসছে। তো এটা হচ্ছে অপারেশন সংকল্প। দেন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ প্রোগ্রাম কি? যে একটা বাফার তৈরি করে রাখা। শুধু তেল আনবো, শোধন করবো, ইউজ করবো তার থেকে তেল এনে যদি আমরা কোনো জায়গায় স্টোরেজ করে রাখি, তাহলে কি হবে কি যখন কনফ্লিক্ট চলবে, যখন তেল আসতে পারবে না, তাহলে কিছু মাসের জন্য তো দেশ চলতে পারবে। সেটাকেই বলা হয় স্ট্র্যাটেজিক রিজার্ভ। এই স্ট্র্যাটেজিক রিজার্ভ জাপান ২৫০ দিন করে ফেলেছে। কিন্তু ২৫০ দিনের কাছাকাছি। আর আমরা কিন্তু অতদিন করতে পারিনি। ২০-২৫ দিনের মতো আমাদের মানে বাফার তো বলে ৬০-৭০ দিনের। বাট এফেক্টিভলি তো আ মানে যেটা বাফার রয়েছে সেটা তো ওরকমই ৩০ দিন মতো। কিন্তু গভর্নমেন্টের কথা অনুযায়ী যে ৭০ দিনের মতো প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্টের মিলিয়ে ৬০-৭০ দিনের মতো রয়েছে বাফার। দেন ডাইভার্সিফিকেশন এনার্জি মিক্স, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন আমরা জানি। পিএমজি-1 যোজনা এটা কি? যে সেকেন্ড জেনারেশন বায়ো ইথানল প্রোডাকশন। পিএম কুসুম, পিএম সূর্যাঘর। দেন সিকিউরিং ফিউচার টেকনোলজিস কিরকম আছে? ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনস আছে। কাবিল কি খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড, রিসাইক্লিং ইনিশিয়েটিভ। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। দেন আমরা দেখব জিও পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসিতে কি দেখব? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, গ্লোবাল ফুয়েল অ্যালায়েন্স এই জিনিসগুলো রয়েছে। গ্লোবাল ফুয়েল অ্যালায়েন্সটা এটা কবে হয়েছিল জানো? যখন ভারতে যখন G20 সামিট হলো, তখন কিন্তু এই বায়োফুয়েল অ্যালায়েন্স কিন্তু তখন হয়েছিল। তখন এর মধ্যে কে ছিল? বাংলাদেশ ছিল। এর মধ্যে কে ছিল? ইটালি ছিল। মনে করে দেখব ওই ফ্রেমে কিন্তু গভর্নমেন্ট মানে আমাদের তরফ থেকে অনারেবল পিএম ছিলেন। আ ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন। তো এখানে ইউএসএ হয়ে যাবে। ইটালির পি আ পি আ প্রাইম মিনিস্টার ছিল মেলানি। ইউএসএর জো বাইডেন ছিলেন। বাংলাদেশের শেখ হাসিনা ছিলেন। ইন্ডিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার ছিলেন। তো এগুলো কিন্তু দেখে রাখতে লাগবে। এবার দেখব চ্যালেঞ্জেস কি আছে। দেখো এক্সট্রিম ইম্পোর্ট ডিপেন্ডেন্স। আমরা যদি দেখি যে আমরা
গ্রিনে হতে যাবো, সেখানে আমাদের কিন্তু ইম্পোর্ট ডিপেন্ডেন্স। আমরা যদি অয়েল নিই, তা অয়েলের ক্ষেত্রে দেখব সেটার কিন্তু 90% অয়েল কিন্তু আমাদের ইম্পোর্টেড হয়ে ইউজ হচ্ছে। আমাদের যে প্রোডাকশন, অয়েল প্রোডাকশন সেটা স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে বহুত বছর ধরে, এবং সেটা অনলি 10% আমাদের দরকার মেটায়। জিওগ্রাফিক অ্যান্ড মেরিটাইম বটলনেকস, যেটা আমরা বললাম চোক পয়েন্টস, হরমুজ চোক পয়েন্টস, হরমুজ যে রয়েছে স্ট্রেট অফ হরমুজ, সেটাকে আমেরিকা আর চায়না দুজনেই ব্লকেট করে রেখেছে। দ্য প্রসেসিং মনোপলি, লিথিয়াম কোবাল রেয়ার আর্থের যে প্রসেসিং হয়, প্রসেসিং করে যে ফাইন প্রোডাক্টটা বেরোয়, সেটাতে কে মনোপলি করেছে? রাশিয়া করে, চায়না করেছে। এটাতে চায়না করে রেখেছে, এই যে চায়না কন্ট্রোল ওভার 90% অফ প্রোডাকশন। স্ট্র্যাটেজিক রিজার্ভ ইনঅ্যাডিকুয়েসি, জাপান দেখো 254 ডেজের রিজার্ভ বানিয়েছে। স্ট্র্যাটেজিক রিজার্ভ কি? যে তেল এনে ওখানটায় সঞ্চয় করে রাখা। কিন্তু ইন্ডিয়া কিন্তু পারেনি অত দিনের করতে। এনার্জি ট্রানজিশনস প্যারাডক্স, তার মানে কি? ওই যে ট্রানজিশন ইভিতে যেতে গেলে, অ্যান্ড সোলার রিডিউসেস লং টার্ম অয়েল ডিমান্ড, শর্ট টার্ম কস্ট অফ টেকনোলজি, এগুলো কিন্তু খুব বেশি। এই রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে শর্ট টার্ম টেকনোলজির ইনস্টলেশন খরচ খুব বেশি। এবার যদি ওয়ে ফরওয়ার্ডে দেখি, তাহলে কি দেখবো? যে স্কেলিং স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। তো আমাদের সবার আগে যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আছে সেটাকে আরো বড় করতে হবে। ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই চেইনস, হ্যাঁ, সেটা করতে হবে। কিভাবে? কাবিল যে বিদেশ লিমিটেড রয়েছে, তারা দেশের বাইরে যদি এক্সপ্লোরেশন করে এবং সেখানে যদি রাইটস পায়, তাহলে কিন্তু আমাদের ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই চেইনস এর মধ্যে আমরা ইন্টিগ্রেট থাকবো। Enhancing maritime defense diplomacy, India's Navy's blue water capabilities is essential to securing vital sea lanes like the Strait of Hormuz. Decarbonization and demand side management. তবে লিভারেজিং মার্কেট পাওয়ার ফর বেটার টার্মস, মার্কেটকে ইউজ করতে হবে যাতে কেউ এসে অতিরিক্ত না প্রাইস চেয়ে বসে। কনক্লুশন কি আছে? যে ইন্ডিয়া মাস্ট ট্রানজিশন ফ্রম ট্যাকটিক্যাল এজিলিটি টু স্ট্রাকচারাল রেজাইলেন্স by securing critical mineral chains and expanding strategic reserves. India can couple its microeconomic stability from geopolitical shocks and ensuring sustainability, self-reliant and energy future. তো যখন আমরা এই আর্টিকেলটা পুরোটা পড়লাম, মনে হতে পারে যে আমি তো বাংলাতে, স্যার আমি বাংলাতে ইউপিএসসি দিতে চাই, আমি তো বাংলাতেই পড়বো। বাংলাতেও আমাদের কন্টেন্টে রয়েছে দেখো, গভীর বিশ্লেষণ, খণ্ডিত বিশ্ব ব্যবস্থা, ভারতের জ্বালানির নিরাপত্তা। হলো কি? তো টোটালটা বেঙ্গলিতে। তো আমাদের কিন্তু বেঙ্গলিতে টোটাল নোটস দেওয়া রয়েছে। দেখো, ভারতের জ্বালানি নিরাপত্তায় সরকারি উদ্বেগ, যেটাকে গভর্নমেন্ট স্কিমস আমরা পড়ছিলাম। তো সব জিনিসগুলো যদি দেখি আমরা, বেঙ্গলিতেও রয়েছে। কেউ যদি বলে যে ইউপিএসসি তো বেঙ্গলি থাকলে আমি ক্লিয়ার করে নিতাম, তার জন্য কিন্তু এই অপশনস রয়েছে, যে কিনা আমাদের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন বেঙ্গলিতেও কিন্তু কনভার্ট হয়। আচ্ছা, এর সাথে সাথে আমি বলবো যে এখানে দেখো একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তোমরা পড়বে। ফার্স্টে তো এই পুরো ডকুমেন্টসটা আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে দুটো ল্যাঙ্গুয়েজে, সেখান থেকে নিয়ে পড়বে, পড়ে এই কোশ্চেনটা অ্যান্সার দেবে। 15 মার্কসের কোশ্চেন, 15 মিনিটস ঘড়ি ধরে টাইম দিয়ে আপলোড করুন ওয়েবসাইটে, আমরা এভালুয়েট করে তোমাদেরকে দিয়ে দেবো। এবং তার সাথে সাথে আমাদের প্রিলিমসের জন্য প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপ্লেন্সের ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা ওগুলো দেখে নিও। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।